হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 5। আমি আবারও গুপ্ত রাস্তা দিয়ে প্যালেসের মধ্যে ঢুকে পড়লাম। অনেক রাত হয়েছে, তাই আমি আমার রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। আজকে পুরো দিনের মধ্যে ভেলি আর ইগ্রাসিলের কোনো কথা শুনতে পাইনি, তাই আমি হাতের ব্যান্ডেজ খুলে ফেললাম। দুজনেই ঘুমাচ্ছে, তাই ডাক দিলাম না। আর মনে হচ্ছে সারাদিনই ঘুমিয়েছে। মূলত আমি তলোয়ার দুটো না ধরলে ওরা সবসময় ঘুমাবে। ওদের ঘুমমুক্ত করতে হলে আমাকে তলোয়ার ব্যবহার করতে হবে। বিষয়টা ভালোই, কারণ লোকজনের সামনে হঠাৎ দুজন কথা বলে উঠলে অনেকটা খারাপ হবে বিষয়টা। আপাতত প্যালেসের অনেকেই জানে আমার কাছে ফায়ার ড্রাগনের অস্ত্র রয়েছে। এক্সিবিশন ম্যাচে আমার লড়াই দেখেছে তারা। আমার উচিত হয়নি ভীরুতাকে ব্যবহার করা। আমি চাচ্ছিলাম ভীরুতা ক্ষমতার দরকার পড়বে না আমার জন্য, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে ছিল না। আপাতত সেই চিন্তা বাদ দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে সকালে উঠলাম। হাতের ব্যান্ডেজ কাপড়গুলো খুলে ফেলে রেখেছিলাম রাতে, আবার সেগুলো পরে নিলাম। রাতে প্যালেসে আসার সময় লাইব্রেরির গুপ্ত রাস্তার শেষ প্রান্তে, যেখানে ওই ভূতের জায়গা ছিল, সেখানেই কালো জামাগুলো রেখে চলে এসেছি। আমি প্যালেসে ওঠা ওই আসতে চাই না, কারণ অনেকেই সন্দেহ করবে তাতে। আমি কোনো রকমের প্রমাণ রাখতে চাই না। আজকেও নাস্তা করতে হলো ওপরে উঠে। যে রাজাকে মারতে চাচ্ছি তার সাথে এক টেবিলে বসে নাস্তা খেতে কেমন জানি লাগছে। তারপরও কিছুই করার নেই। আমি আজকে প্রিন্সেস এলিহার পাশে বসে নাস্তা করছি, আর প্রিন্সেস এলিনা আবারও আমার পাশে এসে বসলো। মূলত সে কিছু বলতে চাচ্ছে আমাকে, কিন্তু বলার সাহস পাচ্ছে না হয়তো। নাস্তা শেষ হওয়ার পর রাজা এবং জেনারেল প্যালেসের সকল গার্ডকে রাজ সিংহাসনে যেতে বলেছে, কারণ কিছুটা হয়তো আমি বুঝতে পেরেছি। যাই হোক, কিছু না জানার ভান করে আমারও আদেশ মতো চলতে লাগলাম। আপাতত আমরা 10 জন রয়্যাল গার্ড রয়েছি প্যালেসের মধ্যে। সকল রয়্যাল গার্ডদের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিন্সেসের রয়্যাল গার্ডই সবচেয়ে শক্তিশালী। আমি কয় নম্বরে আছি সেটা সঠিক বলতে পারছি না, তবে সম্মানের দিক দিয়ে আমি তৃতীয় স্থানে আছি। যেহেতু জেনারেল আমাকে ছেলে দাবি করেছে, আর তিনি রাজ্যের একজন প্রিন্স, আর প্রিন্সের ছেলে প্রিন্সই হয় হয়তো, সেদিকে ভাবলাম না। রাজা এবং থ্রোন বসে আছে। আমরা সবাই এক হাঁটু গেড়ে দিয়ে রাজাকে সম্মান জানালাম। রাজার পাশে বসে আছে তার জেনারেল। জেনারেল বলতে লাগলেন, ক্যাপিটালে আপাতত কিছু সন্ত্রাসী দেখা দিয়েছে, যারা নিজেদের ব্ল্যাক ড্রাগন দাবি করছে। আজকে ক্যাপিটালের 5 জন বিশিষ্ট ব্যবসায়ী রাজা পুরো রাজ্যের ব্যবসাকে নিয়ন্ত্রণ করত, তাদের একজনের বাসায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, মানে মেরে ফেলা হয়েছে। আর সেখানেই সন্ত্রাসীরা তাদের মেসেজ দিয়েছে। তাহলে আমরা রয়্যাল গার্ডদের কি তাদের খুঁজে বের করতে হবে? না, রয়্যাল গার্ড হিসেবে যেটা তোমাদের দায়িত্ব সেটা পালন করবে। তোমাদের একটাই কাজ, সেটা হলো নিজের জীবনের বিনিময় হলো তোমাদের যাদের গার্ড বানানো হয়েছে তাদেরকে সুরক্ষায় রাখা। জি মাইকিং। এই নতুন সন্ত্রাসীদের আসল উদ্দেশ্য কি সেটা আমরা এখনো বুঝতে পারিনি, কিন্তু তাদের অ্যাকশন দেখে মনে হচ্ছে তারা রাজবংশের লোকদেরকেই প্রথমে টার্গেট করেছে। এতে তাদের কাছে প্রচুর শক্তি আছে, যেটা বোঝা যাচ্ছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এরপরের অ্যাটাক প্যালেসে হতে পারে। জেনারেল স্যার, আমার মনে হয় এটা পাশের 2 রাজ্যের কাজও হতে পারে। তারা হয়তো গোপনভাবে আমাদের উপরে হামলা করছে। হ্যাঁ, সেটাও হতে পারে। সেটার জন্য আমরা এই রাজ্যে বার্তা পাঠাবো। যদি তারা আমাদের রাজ্যে গুপ্ত আক্রমণ করেই থাকে, তাহলে যুদ্ধে আমরাও নামব। আমি ঠিক করেছি, ফার্স্ট প্রিন্সেস এলিসা তার রয়্যাল গার্ড এবং কিছু মিলিটারি সেনা নিয়ে যাবে এলকোর্টে, এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রিন্সেস এবং শুধু তাদের রয়্যাল গার্ড যাবে হিমরারে। জি মাইকিং। আমরা 3 রয়্যাল গার্ড একসাথে বলে উঠলাম, আমাদের কিছু করার নাই এখন। ভালোমতো তাদের আদেশ শুনে নিলাম। মূলত আমাদের এই পুরো দুনিয়াতে 3টা রাজ্য রয়েছে। প্রথমত ইগ্রোলিয়া, যেটা আমাদের রাজ্যের নাম। ফায়ার ড্রাগন ইগ্রাসিলের নামেই নাম করা হয়েছিল আমাদের রাজ্যের। এরপরে রয়েছে হিমরার এবং সর্বশেষ এলকোর্ট। তবে অনেক লেজেন্ড রয়েছে আরও 2টা রাজ্যের, তবে ধারণা করা হয় সেটা অনেক আগেই একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে। সেটা সম্পর্কে বিস্তারিত আমার কোনো জ্ঞান নেই, তবে এটা আমার অনেক আগ্রহ জানার। লোককথা হিসেবে বলা হয় সেই বিলুপ্ত 2টো রাজ্যের মধ্যে একটা নাম ছিল এলাস, অন্যটা হলো আরসাক। লোককথা হিসেবে এসাকে রাজ করত অ্যাঞ্জেলরা, আর আরসাকে রাজ করত ডেভিলরা। তাদের যুদ্ধ ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল, আর তাদের যুদ্ধের ফলে 2 রাজ্যে একসাথেই বিলুপ্ত হয়ে যায়। যাক, আপাতত এসব কথা বাদ দিলাম। পরে এটা সম্পর্কে আমি সম্পূর্ণ জ্ঞান অর্জন করে নেব। আপাতত আমি প্যালেস থেকে বের হয়েছি শহর বের হতে। কিছুটা কেনার উদ্দেশ্যে করেই বের হয়েছি। প্রিন্সেস এলিহা আসতে চেয়েছিল আমার সাথে, তবে গেট থেকে তার বের হওয়া নিষেধ ছিল। যেহেতু আমার প্রয়োজন কিছু কিনতে হবে, তাই আমাকে বের হতে দিল তারা।
আমার আপাতত দুটো কাজ করতে হবে। এক হলো হেরিদের সতর্ক করে দিতে হবে একটু, কিছুদিন থাকতে পারবো না শহরে, এটাও ওদেরকে জানাতে হবে। আর দ্বিতীয় হলো শহরের মধ্যে ব্ল্যাক ড্রাগনের নাম কেমন ছড়িয়েছে সেটাও আমাকে লক্ষ্য করতে হবে। আমি হাঁটতে হাঁটতে হেলিদের গলিতে চলে আসলাম। কোনো সাবধানতা না দেখিয়ে আমি সোজা আমার হাতের লেখা একটা চিঠি ওদের রাস্তার সামনে ফেলে দিলাম। একটা ছোট্ট পাথর উপরে ভার হিসেবে রেখে দিলাম, হয়তো এটাই ওদের লক্ষ্যে পড়বে, আশা করি পড়বে। আমি এখানে না থাকা সময়টুকু যদি ওরা কিছু করে তাহলে অনেক খারাপ হবে, তাই ওদের একটু সাবধান করা দরকার। বিশেষ করে আমাকেও সাবধান হতে হবে। আমি প্যালেস থেকে এভাবেই বের হয়ে ওদের সাথে দেখা করতে পারি না। চিঠিতে কিছু গোপন কোড দিয়ে আমি আমার লেখা লিখেছি, যেটা লুসি খুব সঠিকভাবে বুঝতে পারবে। আশা করছি অন্য কারো হাতে গেলে এটা হাবিজাবি একটা লেখা হবে। আমি আমার কেনাকাটা করে আবার প্যালেসের দিকে রওনা দিলাম। কেনার মধ্যে দুটো বড় রুমাল কিনলাম মুখে মাস্ক বানানোর জন্য, এবং একটা টাইট ফুল হাতা জামা। এতে করে হাতের ড্রাগনের ছবি ঢাকা ব্যান্ডেজ কাপড় অনেকটা আটকানো যাবে। ব্যান্ডেজ কাপড় দেখতে একটু খারাপই লাগে, সহজেই ময়লা হয়ে যায়। অবশ্য শহরে ব্ল্যাক ড্রাগনের নামও ছড়িয়ে গেছে। জেনারেল বলেছিল এই বিষয়টা একদম গোপন রাখা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি আমরা যে মেয়ে কয়টাকে বাঁচিয়েছি তারাই আমাদের নাম ছড়িয়ে দিয়েছে। হয়তো হেরি ওদেরকে আমাদের টিমের কথা বলেছে। বিষয়টা খারাপ না, আমি এটাই চাচ্ছিলাম। মূলত আমার ইচ্ছা হলো সাধারণ জনগণের সাপোর্ট নেওয়া। আমি জানি প্রজাদের সাপোর্ট পেলে আমি রাজাকে খুব সহজে সিংহাসন থেকে নামাতে পারবো, কিন্তু সেটা করতে গেলে অনেক প্রজাদের জীবন দিতে হবে। আর আমি চাই না অনেক লাশের থেকে একটা লাশই আমার কাছে বেশি পছন্দের রাস্তা। প্রজাদের জীবন ঝুঁকিতে না রেখে সোজা রাজাকে মেরে ফেললেই সব সমস্যা শেষ হয়ে যায়। আমি প্যালেসের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম। অবশ্য প্যালেসের জানের ব্যবহার আমি করতে পারবো এখন থেকে, যেহেতু আমি প্রিন্সেসের গার্ড হয়েছি। কিন্তু হাঁটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমার ইচ্ছা আছে উড়ার। মানুষ হয়ে উড়ার ইচ্ছা করাটা বোকামি, কারণ ডানা ছাড়া কেউই উঠতে পারে না। যেসব গোত্রের ডানা আছে তারা অনেক ভাগ্যবান। মূলত হেরি, লুসি, লুসানা সবারই ডানা আছে। আবার প্রিন্সেস এলিহারও ডানা রয়েছে। তবে আমি মানুষ বলে আমার ডানা নেই। আমাদের সময় হয়ে গেল হিমরারে যাওয়ার জন্য। আমাদের একটা ভালো যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মূলত যানটা সেরকমই যেটা করে প্রথম আমি প্যালেসে এসেছিলাম, তবে সেটার থেকে অনেক উন্নত। ভিতরে অনেকটা জায়গা রয়েছে, খাবার টেবিল রয়েছে ছোট্ট একটা, আর বসার জন্য 4টা সোফার মতো রয়েছে, যেগুলোতে আমরা শুতেও পারবো। সবচেয়ে ভালো বিষয় এই যানের হলো বাইরের সবকিছু একদম প্রতিটা দিক দিয়েই পরিষ্কার দেখা যায়। ভিতর থেকে মনে হবে যানের কোনো দেয়ালই নেই। আমি প্রথম ভেবেছিলাম এটা হয়তো কাচের মতো কোনো বস্তু দিয়ে তৈরি হবে, কিন্তু সেটা হলে সামনের দিকে আমরা চালকের জায়গা দেখতে পেতাম, কিন্তু সেটা দেখা যায় না। মূলত এই যানটা ম্যাজিকের মাধ্যমেই চলে, আর এটার মধ্যে ম্যাজিক্যাল আয়না ব্যবহার করা হয়েছে, যেটা চোখের মতো বাইরের সকল দৃশ্য কপি করে ভিতরে আমাদের দেখাবে। বলতে গেলে এই যানেরই চোখ রয়েছে চারিদিক দিয়ে, এবং সেটা আমরা ভিতরে দেখতে পারি। এই যান প্রথম হিমরারের ডায়ারফজদের মাধ্যমেই তৈরি হয়েছিল। পরে হিমরারের সাথে একটা চুক্তি এই পদ্ধতি আমাদের রাজ্যেও আনা হয়। যানের স্পিড অনেক হলেও আমাদের সময় লাগবে অনেক হিমরারে পৌঁছতে। হয়তো 2 দিনের মতো সময় লাগবে, কারণ অনেকগুলো শহর আমাদের পাড়ি দিতে হবে। একবার হিমরারের বর্ডারে যেতে পারলে আমরা সেখান থেকে তাদের লোকজনের সাহায্যে হিমরারের ক্যাপিটালে টেলিপোর্ট হয়ে যেতে পারবো। পুরো রাস্তা প্রিন্সেস এলিনার রয়্যাল গার্ড আকিল ঘুমিয়েছিল। সে নাকি জানে উঠলে ঘুম আটকাতে পারে না। আর প্রিন্সেস এলিহা পুরো রাস্তা বমি করতে করতে শেষ হয়ে গেছে। সেও জানে বেশিক্ষণ থাকতে পারে না, তার বমি আসে। আর আমি আমার পড়া সকল বইগুলো মনে করতে করতে রাস্তা পার করেছি। আর এদিকে প্রিন্সেস এলিনা পুরো রাস্তা শুধু আমার দিকে তাকিয়েছিল। অনেকটা অস্বস্তি লেগেছে। আমিও ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর করতে পারিনি, কারণ 2 জন গার্ড একসাথে ঘুমালে কিছুটা খারাপ হতেও পারে। তাই পুরো রাস্তা আমাকে অস্বস্তির সাথে যেতে হলো। পুরো একদিনের ক্লান্তমাখা রাস্তার পরে আমরা পৌঁছে গেলাম হিমরারের বর্ডার। তারা আমাদের আসার বার্তা আগেই পেয়েছিল, তাই আমাদের জানকে সোজা ক্যাপিটালে টেলিপোর্ট করে দিল। এখান থেকে আমাদের হিমরারের প্যালেসে যেতে হবে। আমার দেখা হয়েছিল একটা মিস্টেরিয়াস মেয়ের সাথে, যার পাওয়ার আমার ধরার অনেক বাইরে। তার এক ছোঁয়াতেই আমি সেন্সলেস হয়ে গেছি। অনেকক্ষণ হয়েছে আমি সেই গলিতে পড়ে রয়েছি। রোডের উপর শুয়ে থাকা আমার ভালো লাগছে না, তবে কিছু তো আমার মতো দেখছি না। আমি আমার শরীরকে নাড়াতেও পারছি না। 15 মিনিটের মতো আমি পুরোই প্যারালাইসিস হয়ে রোডের উপর পড়ে আছি। জায়গাটা একটা নীরব গলি হয়, লোকজনের আসা যাওয়া নেই এখানে। না হলে হয়তো আমাকে কেউ দেখলে এতক্ষণে সাহায্য করত। যাই হোক, আমি শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। দূরে কিছু লোকদের দেখতে পেলাম, যারা ডানার মাধ্যমে আকাশে উড়ছে।
ইচ্ছে আমারও করে, তবে মানুষ হয়ে জন্মেছি, তাই উড়ার ক্ষমতা আমার নেই। এমন কোনো স্পেল নেই যেটা আমাকে উড়তে সাহায্য করবে। আমার ইচ্ছা জাগছে যে আমার পিঠে ওই আজব হাত না উঠে ডানা হলে ভালো হতো। পুরো 20 মিনিট পর আমার শরীরের বোধ ফিরে পেলাম আমি। এতক্ষণ শরীরবিহীন মনে হচ্ছিল নিজেকে, তবে এখন আস্তে আস্তে ফিল করছি আমি সবকিছু। আমি ভীরুতাকে হাতে নিয়ে ইগ্রাসিলকে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ওর বদলে আমার বাম হাত থেকে ভেলি উত্তর দিল আমাকে। ওকে ডেকে লাভ হবে না, ও গভীর ঘুমে আছে। ও, আমি এরকম স্পেল খুব কমই দেখেছি যেটা কিনা ইগ্রাসিলকেও ঘুম পাড়িয়ে দিতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, ও যখন আমার ডান হাত ধরে ওর হাতে রাখলো, তখনই ওর মধ্যে থেকে আমি আজব ম্যাজিক পাওয়ার দেখতে পাই। তুমি এতদিন যাদের ম্যাজিক পাওয়ার দেখতে পেয়েছো, যেগুলো সাধারণ ম্যাজিক, যেটা অ্যাট্রিবিউটের হয়ে থাকে, এটা তোমার অনেক বড় অস্ত্র বটে। কারণ 6 অ্যাট্রিবিউটের ম্যাজিকের 6টা রং রয়েছে। ফায়ারেরটা লাল, ওয়াটারেরটা নীল, আর্থেরটা খয়েরি, ওয়ারেরটা হালকা সাদাটে, ডার্কেরটা কালো, লাইটেরটা উজ্জ্বল সাদা। তুমি হয়তো খেয়াল করেছো একজনের স্পেলের উপরে ডিপেন্ড করে তার ম্যাজিক পাওয়ার কি রঙের হবে বা দেখাবে। হ্যাঁ, এটা তো আমাকে তোমার মাস্টার লুসিফারই বলেছে। অবশ্য আমি এখনো এটা পুরোপুরি বুঝি না। আর এমনিতেও আমি এর আগে কারো ডার্ক ম্যাজিক পাওয়ার দেখিনি, যেমনটা ওই মেয়ের ছিল যখন আমাকে ধরলো। হ্যাঁ, সেটা আমি জানি, তবে শেষ করতে দাও আগে আমার কথা। মেয়েটার ম্যাজিক পাওয়ার ডার্ক অ্যাট্রিবিউটের ছিল না, এটা আমিও জানি। সাধারণত একজন লোকের শরীর থেকে ম্যাজিক পাওয়ার বের হয় যখন কোনো স্পেল ব্যবহার করে। তবে সেই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা শুধু আমাদের ড্রাগনদের গোত্রের মধ্যে ছিল। যেহেতু আমরা একটা অ্যাট্রিবিউটের প্রাণী ছিলাম, তাই বাকি অ্যাট্রিবিউট আমরা দেখতে পারলেও সেগুলো ব্যবহার করতে পারতাম না। কিন্তু তোমার ক্ষেত্রে সেটা আলাদা। যেহেতু তুমি কোনো ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারো না, তার জন্য তোমার মধ্যে আমাদের ড্রাগন গোত্রের এই ক্ষমতা রয়েছে। এর ফলে তুমি অন্যের ম্যাজিক পাওয়ার দেখতে পারো। আমার মতো আরও অনেক হবে যদি খোঁজো তাহলে। হ্যাঁ, সেটা ঠিক। ম্যাজিক পাওয়ারে আবার আসা যাক। ম্যাজিক পাওয়ার 2 রকমের হয়। এক হয় অ্যাট্রিবিউটের, আরেকটা হয় নিজ গোত্রের। মূলত ছোট কথায় বলতে গেলে প্রতিটা গোত্রকে আমরা ড্রাগন খুব সহজেই চিন্তা করতে পারি, কারণ তাদের মধ্যে থেকে তাদের গোত্রের ম্যাজিক পাওয়ার আমরা পরিষ্কার দেখতে পারি। গোত্রে ম্যাজিক পাওয়ার সেটা আবার কি? তুমি এখনো এই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা পুরোপুরি মাস্টার করতে পারোনি। যখন করবে তখন নিজেই দেখতে পারবে। প্রতিটা গোত্রের প্রাণীদের শরীর থেকে তাদের নিজ গোত্রের একটা আলাদা ম্যাজিক পাওয়ার বের হয়, সেটা শুধু আমরাই দেখতে পারি। অবশ্য তোমার কাছেও সেটা আছে। কিভাবে আমি জানি, কিন্তু আমাদের এই ক্ষমতা তুমি অর্জন করেছো। ধরো তুমি মানুষ, তোমার মধ্য থেকে এখন অনুজ্জ্বল হালকা সাদা এক ধরনের ম্যাজিক পাওয়ার আমি দেখতে পারছি। সব মানুষের শরীর থেকে এই একই রঙের ম্যাজিক পাওয়ার বের হয়। তাহলে ওই মেয়েটা কোন গোত্রের ছিল? তার শরীর থেকে কালো ম্যাজিক পাওয়ার বের হচ্ছিল। সেটা একদম গাঢ় কালো ছিল। তাই বলা যায় সে একজন ডেভিল। তার মানে হ্যারির মতো সেও একটা ডেভিল। গোত্র ডেভিল, কিন্তু তোমার বন্ধু হ্যারির মতো না। আমি এর আগেও অনেক ডেভিলদের দেখেছি, তবে মেয়েটার পাওয়ার পুরো অন্য লেভেলে। পুরো শরীর লমটে উঠেছিল ওর পাওয়ার দেখতে পেয়ে। তাহলে বুঝতে পারলাম আমরা একটা সিরিয়াস ঝামেলায় পড়ে গেছি। আমি মূলত কোনো শত্রু বানাতে চাই না, কিন্তু মনে হচ্ছে এই মেয়েটার আশেপাশে আবার গেলে সেটা হতে সময় লাগবে না। হ্যাঁ, তোমাকে সাবধান থাকতে হবে। ইগ্রাসিল এবং আমি ওর কাছে কোনো কিছুই না। আমাদের তলোয়ার কিংবা তোমার 2 হাতে টাচ করলেই আমরা ঘুমিয়ে যাব। হ্যাঁ, সেটা অনেক ভয়ানক স্পেল। যাই হোক, আমাদের সাবধান হতে হবে বেশি করে। মূলত তোমাদের 2 জন ছাড়া আমি কোনো কিছুই না। এর জন্য তোমাকে বলছি, আমাদের সাথে লড়তে শিখো। যদি না ব্যবহার করো বেশি, তাহলে তো আমাদের পুরো পাওয়ার পর্যন্ত যেতে পারবে না। হ্যাঁ, এটা বলা সহজ, কিন্তু যে পরিস্থিতিতে আছি এখন, তাতে তো সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান থেকো। ভেলিও ঘুমিয়ে গেল, কারণ আমার শরীরের ম্যাজিক পাওয়ার শেষ। মেয়েটা শুধু আমার শরীরে টাচ করে আমাকে ঘুম পাড়িয়ে দেয়নি, বরং আমার শরীরের পুরো ম্যাজিক পাওয়ারও ড্রেন করেছে। মূলত ইগ্রাসিল এবং ভেলির মধ্যে এখন সামান্য ম্যাজিক পাওয়ার থাকে। সেটা শেষ হলে তারা আমার শরীর থেকে ম্যাজিক পাওয়ার হাওলাত করে থাকে। তবে সেটাও শেষ হলে দুজনই ঘুমের মধ্যে থাকে। আমি আপাতত 2 তলোয়ারের 100 ভাগের 5 ভাগ পাওয়ারই ব্যবহার করতে পারি। বাকিগুলো তাদের সাথে ট্রেন। লড়াই করে আস্তে আস্তে ব্যবহার করতে পারবো। তবে ভেলির থেকে আমার এই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতার কথা শুনে ভালো লাগলো। আমার কাছে এটা কিভাবে আসলো সেটা আমি নিজেও জানি না, কিন্তু অস্থির একটা ক্ষমতা এটা। যদিও কিছু ক্ষমতা রয়েছে আমার কাছে, তারপর আমি স্পেল ব্যবহার করতে পারি না। এজন্য আমার খুব দুঃখ হচ্ছে। এই পৃথিবীতে ওই মেয়ের মতো অনেক শক্তিশালী লোক আছে, তাদের কাছে আমি কিছুই না। আর আমার এই অবস্থা নিয়ে আমি প্ল্যান করছি রাজাকে হত্যা করতে।
আমি বুঝতে পারলাম আমার চিন্তা ভাবনায় আমার বন্ধুরা সবাই মারা যাবে, তাই সবকিছু আমাকে আরেকবার ভালো করে ভেবে দেখতে হবে। হিমরারের ট্রিপ 2 প্রিন্সের ভালোই কাটলো, আমার জন্য সেটা ভালো না। আমি বুঝতে পারলাম রয়্যাল গার্ড হয়ে আমার অনেক ভুল হয়েছে। এই কাজে পাহারা দেওয়া ছাড়া আর কিছুই করা যায় না, আর আমি কোনো বেবিসিটার হয়ে থাকতে চাই না। পুরো 1 সপ্তাহ পরে আমরা হিমরার থেকে ইগনোলিয়াতে ফিরে আসলাম। এর মাঝে প্রিন্সেস এলিহা ও এলিনা এর সম্পর্কের অনেক কিছু জানতে পারলাম। মূলত দুজন সৎ বোন, দুজনের আম্মা আলাদা, দুজন প্রায় সমবয়সী। অবশ্য দুজন দুজনকে ভালোবাসে আপন বোনের মতো, তবে কেউ কাউকে বলে বা দেখায় না। সামনাসামনি তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লাগবে। সব মিলিয়ে বলা যায় প্রিন্সেস এলিহা ভাবে প্রিন্সেস এলিনা তাকে দেখতে পারে না, আর প্রিন্সেস এলিনা ভাবে প্রিন্সেস এলিহা তাকে দেখতে পারে না। আমি এখানে সাইড নিব প্রিন্সেস এলিসার সাথে। 3 প্রিন্সেসের মধ্যে রাজা মারা গেলে সেই রানী হওয়ার অধিকার রাখে, কারণ সব দিক দিয়ে সে পারফেক্ট। শুধু তাই নয়, বরং তার রয়্যাল গার্ড যে কিনা একসময় রাজার এলিট গার্ডের একজন ছিল, তার সাথে তার বিবাহ হয়েছে। ওই দিক দিয়ে দেখা যায় পরের মুকুট তাদের মাথায় যাবে। যেটা বাদ দিলাম, পুরো 1 সপ্তাহ পরে আমরা রাজ্যে ফিরে আসলাম। আমার এই কথাটা দিন শুরু ওই জেসি নামক মেয়েটার কথা ভেবেই কেটেছে। আমি প্রতিটা মুহূর্তে সজাগ ছিলাম এবং ভয়ে ছিলাম যে আমাকে আবার আক্রমণ করতে পারে। এক হিসাবে বলা যায় 1 সপ্তাহ সময় আমার ভয়েই কেটেছে। 1 সপ্তাহ সময় হয়ে গেল, এখনো ইগ্রাসিল জাগেনি ওর ঘুম থেকে। এদিকে ভেলি তার পরের দিনই জেগেছিল। লড়াইয়ে আমার ভেলি থেকে বড় অস্ত্র হলো ভীরুদা, কারণ ইগ্রাসিলের আগুন ভেলির পানিতেও নাকি গলিয়ে দিতে পারত। অবশ্য এটা ভেলি নিজেই আমাকে বলেছে। সেই মেয়েটা আমাকে এই অবস্থায় আক্রমণ করলে সে ভেলির এই একই হাল করবে, তাই আমাকে সাবধান থাকতে হবে। কারণ দুজন ঘুমালে আমার তলোয়ারের টেকনিক আমাকে বাঁচাবে না। রাজ্যে এসে আমার প্রতিদিনের কাজ আবার শুরু হলো। অবশ্য দিনের সময় প্রিন্সেসের গার্ড হয়ে থাকা, আর রাতের সময় গুপ্ত রাস্তা দিয়ে বের হয়ে শহরের কালো লুটোকারীদের হামলা করা। জিনিসটা ভালোই যাচ্ছিল। রাজ্যে ব্ল্যাক ড্রাগনের নাম ছড়িয়ে গেছে। এদিকে হ্যারি, লুসি এবং লুসানা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তবে এটা আমার জন্য স্বাভাবিক না। হিমরার থেকে আমাদের প্যালেসে ফেরা প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। এদিকে সকালে রাজার দূত আমাকে রাজ্যের সিংহাসনে যেতে বললেন। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তাই ভালো করে রেডি হয়ে গেলাম। এর মধ্যে ইগ্রাসিল ঘুম থেকে উঠেছে। ওর প্রায় 15 দিনের মতো লেগেছে ঘুম ভাঙতে। যাই হোক, আমি রাজার সামনে গিয়ে পা ঝুঁকিয়ে সম্মান জানালাম। মাই কিং, ডেকেছেন আমাকে? হ্যাঁ, প্রিন্সেস এলিহার রয়্যাল গার্ড জ্যাক, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বলুন মাই কিং। শহর 798, সেখানে খুব আশ্চর্যজনক জিনিস আছে। লোকজনের মধ্যে যেখানে রাতের সময় ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়, কেউ রাতের সময় বের হয় না সেখানে, যদিও রাতে ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়, কিন্তু দিনের সময় তার কোনো চিহ্নই দেখা যায় না। জি মাই কিং, বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন আমি সেখানে গিয়ে ব্যাপারটা পরীক্ষা করব? হ্যাঁ, তোমার কাছে শুধু সেখানে যা হচ্ছে সেটা সঠিক তথ্য বের করা, এবং যদি কোনো সমস্যায় পড়ো তার জন্য তোমার সাথে মিলিটারি থাকবে, বা যে কোনো সেনা নিয়ে যেতে পারো তুমি। মাই কিং, যদি আমি মিলিটারি সেনা নিয়ে কয়েকজন আর্কাইভ সদস্য নিয়ে যাই? সেটা কেন? আসলে আমি তলোয়ার ব্যবহার করি। আমার মনে হয় একজন ডিস্ট্রাকশন ম্যাজিক ব্যবহারকারী এবং 2 জন সাপোর্ট ম্যাজিক ব্যবহারকারী আমার জন্য পারফেক্ট হবে। আর তাছাড়া আর্কাইভে নতুন একটা টিম অনেক নাম করেছে। আমার মনে হয় তারা আমার এই মিশনের জন্য ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, আর্কাইভে আমার দ্রুত চলে যাবে। তুমি যাদের নিতে চাও সেখান থেকে নিতে পারো, তবে আমি মনে করি কিছু সেনা প্রয়োজন হবে তোমার। তেমন কিছু হলে আমি বার্তা প্রেরণ করব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই মিশনের জন্য প্রিন্সেস এলিনাকেও পাঠাতে চাই। যদিও রয়্যাল গার্ড তোমার ভাই আখিল অসুস্থ মাই কিং, তাহলে আমাদের যাত্রায় প্রিন্সেস এলিনার গার্ড আমাকেই হতে হবে। হ্যাঁ, এলিনা টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারে, তাই কোনো সমস্যা হলে সে নিজে টেলিপোর্ট হয়ে চলে আসতে পারবে। রাজা আরো কিছু কথা বললেন, পরে আমি বের হয়ে আসলাম। মূলত আমি হিমরার যাওয়ার পথে হ্যারি, লুসি এবং লুসানা আর্কাইভে যোগ দিয়েছে। তাদের মুখ ঢাকা থাকে মাস্কে, তাই কেউ তাদের চিনত না। আসল পরিচয় গোপন রাখে তারা। আর যেহেতু লুসানার চেহারা বদল করার স্পেল জানে, তাই তাদের শহরে থাকতে সমস্যা হয় না এখন। আর আমি রাজাকে তাদের কথা বলেছি। অবশ্য আমি প্রথমে ভাবিনি রাজা রাজি হবেন, কিন্তু ওই 3 জনের কাজের নাম পুরো রাজ্যে ছড়িয়ে গেছে। আর্কাইভের সবচেয়ে কঠিন কঠিন মিশনগুলো ওরা 3 জন পূরণ করছে, তাই হয়তো রাজা রাজি হলেন। যাই হোক, প্রিন্সেস এলিনাকে আমার সাথে পাঠালেন, এটা আমার সঠিক লাগলো না। এদিকে আবার আমার গার্ড আমাকেই হতে হবে। এমনিতেই সে একজন প্রিন্সেস, তার উপর অনেক সুন্দরী, আর সেখানে তাকিয়ে থাকে আমার দিকে। সব দিক দিয়ে আমার বিরক্ত লাগে।
মেয়েটা আমার দিকে তাকালে নিজেকে অনেক নার্ভাস মনে হয়, কারণ আমি জানি না, হয়তো ওটা মেয়েদের স্পেশাল একটা পাওয়ার যেটা ছেলেদের নার্ভাস করে দিতে পারে। যাই হোক, আমার প্রিন্সেস এলিনার সাথে থাকা একটু ভালো লাগে না। এর থেকে প্রিন্সেস এলিহাকে পাঠালেই ভালো হতো। অবশ্য রাজারও মাথা আছে, সে জানে প্রিন্সেস এলিহা টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করতে পারে না। ব্যাপার আরেকটাও হতে পারে, কারণ প্রিন্সেসের কথায় আগে রাজা মেনশন করেনি, বরং আমি আর্কাইভের সদস্যের কথা বলার পরেই মেনশন করেছে। মূলত রাজা হয়তো সন্দেহ করেছে যে ওরা তিনজনই হয়তো ব্ল্যাক ড্রাগনের সদস্য হবে। মূলত শহরে এই খবর ছড়িয়েছে যে ব্ল্যাক ড্রাগনে একজন ছেলে এবং দুজন মেয়ে রয়েছে, আর তারা অসম্ভব শক্তিশালী। আর ওদের তিনজনের কথা বলাই হয়তো রাজা একটু সন্দেহ করেছে। এমনিতেও আমার উপরে রাজা সন্দেহ করবে না, কারণ আর্কাইভের সদস্য হওয়াতে ওই তিনজনের ফেক নেম চারিদিকে ছড়িয়েছে, আর আমি সেটা শুনেই রাজাকে বলেছি। তারপরেও রাজার ব্যাপার কিছু বলা যায় না। আমি প্রথমে ভাবতাম রাজা কোনো কাজেরই না, সবকিছু জেনারেল চালায়, তবে কথাটা ভুল ছিল সেটা এখন আমি জানি। এমনিতেও চাইলে জেনারেলরা তাদের রাজ্যের বিরুদ্ধে যেতে পারে যদি রাজা কোনো ভুল করে, কিন্তু আমাদের জেনারেল সেটা পারবে না, কারণ সে রাজার একদম হাতের পুতুল। সে যতই চেষ্টা করুক না কেন, রাজার আদেশবিহীন সে কোনো কাজই করতে পারবে না। যেহেতু রাজার সৎ ভাই সে, তাই রাজা তাকে তেমন দেখতেও পারে না। আমাদের এসব আলোচনা না করেই ভালো। আমি আপাতত একটা জানের মধ্যে বসে আর্কাইভে চলে এসেছি হ্যারি, লুসি এবং লুসারার সাথে দেখা করতে। ওদেরকে পরিস্থিতিটা একটু বুঝিয়ে দিলাম, আমাকে না চেনার ভান ধরতে বললাম, এবং আস্তে আস্তে ভালো বন্ধু হওয়ার বুদ্ধি দিলাম ওদের আমি, কারণ আমার পরবর্তী প্ল্যান ওদেরকে আমার প্যালেসের সকল মিশনের জন্য আমার সাথে নেওয়া। এজন্য আমাদের এই মিশনটা কমপ্লিট করতেই হবে। মিশনের বিবরণ শুনেই কিছুটা ভুতুরে ভাব অনুভব করতে পারছি আমি। জানি না কেন, তবে নতুন কিছু আবিষ্কার করব হয়তো। আমরা চারজন জানে করে প্যালেসে আসলাম এবং সেখান থেকে প্রিন্সেস এলিনাকে নিয়ে সোজা রওনা দিলাম 798 নম্বর শহরে। জানি না সেখানে কিসের যুদ্ধ হয়, কিন্তু আপাতত আমার জানের মধ্যে ভালো লাগছে না। ওরা তিনজন বসেছে এক পাশে, আর আমি আর প্রিন্সেস এক পাশে। প্রিন্সেস এলিনা একদম আমার সাথে ঘেঁষে বসেছে। আমার এত কাছে আজ পর্যন্ত কোনো মেয়ে বসেনি, যদিও আমার বিরক্ত লাগছিল আগে, কিন্তু কেন জানি প্রিন্সেস আর তাকানো আমার এখন ভালো লাগছে। সঠিক করে বলতে পারবো না, তবে নিজেকে সম্মোহিত মনে হচ্ছিল। এই প্রথমবারের মতো আমার হার্টবিট বেড়ে গেছে কোনো মেয়ের হাতের স্পর্শ আমার হাতে পড়ায়। আমি ঝাঁকি লাগে সামান্য, যার ফলে প্রিন্সেস আমার দিকে আরো সরে আসলো, আর এদিকে তার হাত আমার হাতে লাগলো, যার ফলে আমার হার্টবিট বেড়েই চলছে। আমিও সরে বসলাম তার কাছ থেকে, কিন্তু আমি এই ফিলিংসটা বুঝতে পারছি না। আমার মেমোরি লস হয়ে গেছে, তাই আমি কিসের ফিলিংস সেটা সঠিক বুঝতেও পারছি না। হয়তো এটা স্বাভাবিক, কিন্তু প্রিন্সেস এলিহার হাতের স্পর্শ আমার অনেক লেগেছে। আমার হার্ট তখন বেশি বিট করেনি। আমি জানি না কি হচ্ছে, তবে এটা বেশিক্ষণ না হলেই ভালো হবে। হঠাৎ লসি বলে উঠল, আমি এই জানের মধ্যে কিছু আজব ম্যাজিক অনুভব করছি। কিসের ম্যাজিক এটা? অনেকটা বলতে গেলে লাভ ম্যাজিক বলে এটাকে, যেটা সাকুবিসরা ব্যবহার করে। এটার ফলে ছেলেরা তাদের পাশের মেয়েদের উপরে আকর্ষিত হয়। সমস্যা নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার ঢাল দিয়ে। লুসানা ওর ম্যাজিক স্পেল দিয়ে একটা ঢাল বানিয়ে দিল আমাদের পুরো জানের মধ্যে। ওর এই ঢালের মধ্যে কোনো সাধারণ স্পেল কাজে দিবে না। অবশ্য ভিতরের লাভ ম্যাজিকটাও শেষ হয়ে গেল ইতিমধ্যে। অবশ্য আমিও কিছুক্ষণ যাবৎ একটা আশ্চর্যজনক রঙের ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা আমাদের জানের উপর থেকে আসছিল, কিন্তু আমি সেটা ইগনোর করছি। অনেকটা পিঙ্ক কালারের ম্যাজিক পাওয়ার ছিল সেটা, কিন্তু লুসানার ঢালের কারণে সেটাও গায়েব হয়ে গেছে। আমি জানি না এটা কার কাজ, কিন্তু হ্যারির অবস্থা বেশি ভালো না। ও একপাশে মুখ গুজে বসে আছে। হয়তো ওর হার্টবিট বেশি বেড়ে গিয়েছিল, কারণ ওর পাশে দুজন মেয়ে ছিল। যাই হোক, ম্যাজিক পাওয়ার চলে যাওয়ার পর আমার হার্টবিট স্বাভাবিক হলো, কিন্তু যখনই প্রিন্সেস বাঁকা হয়ে আমার দিকে তাকাচ্ছে, আবারও আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি আর এটা বেশিক্ষণ নিতে পারলাম না, তাই আমি অনেকটা দূরে এসে বসে পড়লাম। বাইরের দিকে তাকিয়ে রইলাম। প্রিন্সেসও রাগ করে ওই দিকে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। যাই হোক, সে সাথে থাকা আমার বিরক্ত লাগলো। এখন তার চাওয়া আমার বেশি বেশি বিরক্ত লাগছে, কারণ তাতে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কি করব সেটাই বুঝতে পারছি না। আমরা সকলে 798 নম্বর শহরে পৌঁছে গেলাম। এর মধ্যে জানের ভিতর কিছু আজব হলেও বের করতে পারছি না সেটা কার কাজ ছিল। অবশ্য প্রিন্সেস এলিনা এরকম কোনো কাজ করবে না, এটা আমি বুঝতে পেরেছি। আর লুসি এবং লুসানা এরকম কোনো কিছু করবেও না। আমার মনে হচ্ছে আমাদের সাথে থার্ড পার্টি ছিল কেউ। 798 নম্বর শহরের 3 সাইড বিশাল ঘন বন দিয়ে ঢাকা, এবং পিছনের সাইডে বিশাল একটা পর্বত। দক্ষিণ দিকের বনের মাঝ দিয়ে একটা রাস্তা রয়েছে, সেটাই এখানে আসা যাওয়া করার একমাত্র রাস্তা। আর বাকি কোন দিক দিয়ে ফেরত কিংবা আসা যাবে না।
হয়তো রাজা এটা জেনেই তার কোনো মিলিটারি সেনা আগে পাঠায়নি। মিলিটারিতে রয়্যাল গার্ডদের থেকে বেশি পাওয়ারফুল সেনা রয়েছে। অবশ্য এই জায়গাটা রাজা তেমন ভয়ানক মনে করেনি। আবার এটাও হতে পারে আমাকে দিয়ে টেস্ট করতে এখানে কি, সঠিক তথ্য জানতে পারলে পরে আক্রমণ করবে। শহরে আসার পরেই শহরের মিনিস্টার আমাদের বেশ আনন্দের সাথে একটা বাড়িতে আশ্রয়ের জন্য নিয়ে গেলেন। শহরটা আমার একদম ভালোই লেগেছে, কারণ অনেকটা উন্নত বলা যায়। সকল বাড়ি কাঠের এবং মাটির তৈরি ইট দিয়ে বানানো। নর্মাল জিনিস দিয়ে বানালেও বাড়িগুলোর সাজানোর স্টাইল অন্যদের থেকে অনেক সুন্দর। তাছাড়া প্রতিটা বাড়িতেই আমি ফল এবং বিভিন্ন ধরনের শাকসবজির গাছ দেখতে পাচ্ছি। সব বাড়িতেই সেগুলো উৎপাদন করে, তাদের ফসল অনেক ভালো জন্মে। সূর্যের আলো কম পেলেও তারা ম্যাজিককে দৈনন্দিন কৃষিকাজে ব্যবহার করে, যার কারণে তাদের ফসল অনেক বেশি উৎপাদন হয়। আর সেগুলো বিক্রি করে তারা অর্থ উপার্জন করে। মূলত তাদের অর্থের প্রতি কোনো নজর নেই, তারা শুধু রাজ্যে থাকার জন্য ভ্যাট দেওয়ার জন্য কষ্ট করে। প্রতিটা রাজ্যের এক একটা শহরের মিনিস্টারের দায়িত্ব তাদের শহরের প্রতিটা ঘর থেকে মাসিক ভ্যাট সংগ্রহ করে সেটা রাজার কাছে পৌঁছে দেওয়া। যাই হোক, আমি বাদ দিলাম সেসব কথাবার্তা। আমাদের থাকার ব্যবস্থা করে দিল এই শহরের মিনিস্টার। অনেকটা ভালো লোক মনে হলো তাকে, তার কথাবার্তা অনেক সুন্দর। মিনিস্টার স্যার, আপনি কি বলতে পারবেন এখানে কি হচ্ছে? হ্যাঁ অবশ্যই স্যার, যেহেতু আমি রয়্যাল গার্ড তাই তিনি আমাকে স্যার বলে সম্বোধন করলো। তাহলে সব খুলে বলুন, কিন্তু কিচ্ছু লুকাবেন না। প্রায় 3 মাস যাবৎ আমাদের শহরে খুব আজব হচ্ছে। লোকজন রাতের সময় ঘরের বাইরে যেতে পারে না, কিন্তু আজব আলো দেখা যায় আকাশে, যেগুলো শহরে যে দেখা যায় তাই তাদের জ্ঞান হারিয়ে ফেলে। কেউ কিছু দেখলেও সেটা মনে করতে পারে না। সবার একটাই কথা, তারা একটা আলো দেখছিল শুধু। তাছাড়া রাতের সময় পাহাড়ের পাশে উত্তরে বনের ভিতরে ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায় পুরো শহর। এজন্য ভূমিকম্প দেখা যায় মাঝে মাঝে, কিন্তু সকালে আমরা কেউ বের হলে বনে গিয়ে কিছুই দেখতে পাই না। 3 মাস আগে থেকে এই ঘটনা ঘটছে, তাহলে আগে প্যালেসে এটা জানাননি কেন? আমরা চেষ্টা করেছি, তবে আমাদের শহরের চারপাশের বনের বাইরে যাওয়ার পর আমরা যাকে পাঠাইতাম সেই সম্পর্কে সব রকম স্মৃতি হারিয়ে ফেলতো। সে কি করবে ভেবে না পেয়ে আবার ফেরত আসতো। তাহলে শেষমেশে প্যালেসে কিভাবে পাঠিয়েছেন খবরটা? আমরা একটা চিঠি রেখেছি এবং 2 জনকে আবার পাঠিয়েছি কিছুদিন আগে। অবশ্য এটা আমাদের মাথায় আগে আসেনি। চিঠির সাথে আর একটা কাগজ লিখে দিয়েছিলাম যে তাকে ক্যাপিটালে গিয়ে প্যালেসে এই চিঠিটা জমা দিতে হবে। ও বুঝতে পারছি, তাহলে তাদের মেমোরি নষ্ট হওয়ার পরও তারা ওই লেখা দেখে ক্যাপিটালে জমা দিয়েছে চিঠিটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাদের কিরকম মেমোরি নষ্ট হয়ে গেছে যারা বের হওয়ার চেষ্টা করেছে? না স্যার, শুধু এই শহরে যা হচ্ছে এই নিয়ে তারা ভুলে যাচ্ছে। তাছাড়া তারা আগের দিন কি খেয়েছে এটাও মনে করতে পারছে। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা অনেক জটিল। যাই হোক, ধন্যবাদ আপনাকে সাহায্যের জন্য। এটা তো আমাদের দায়িত্বই। মিনিস্টারের কথা শুনে মনে হচ্ছে এখানে যা হচ্ছে কিছু লোক আছে যারা চাচ্ছে না এগুলো বাইরে কারো কানে যাক। কিন্তু কি হচ্ছে এখানে, এটাই আমার প্রশ্ন। যাই হোক, এটা আসল জায়গায় গেলেই বোঝা যাবে। আমি শহরের কাউকে আনতে যাচ্ছি না, তাই হ্যারি, লুসি এবং লুসানাকে সাথে নিয়ে চলে গেলাম উত্তরের বনের দিকে। প্রিন্সেসের শরীর ভালো লাগছে না, তাই সে একটু বিশ্রাম নেবে। আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে আসলাম। জ্যাক, তোমার কি মনে হচ্ছে কি হতে পারে এটা? যাই হোক না, কোনো তোমাদের 3 জনের মধ্যে তো কিছুই না। যতটা শক্তিশালী হয়েছ, কি বলো? আমরা আবার শক্তিশালী? তুমি এক সুযোগে রয়্যাল গার্ড হয়ে গেলাম। তাহলে বলো কে আসল শক্তিশালী? টপিক বাদ দিই। তোমাদের সাবধান করছি প্রিন্সেস এলিনার থেকে। নিজেদের আসল পরিচয় কোনোভাবেই দিবে না। আমার মনে হয় রাজা সন্দেহ করেছে তোমাদের উপরে, কিন্তু প্রিন্সেস এলিনাকে পাঠিয়েছে আমাদের সাথে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি, তবে মিনিস্টার থেকে শুনলাম এখানে ভয়ানক যুদ্ধের আওয়াজ শোনা যায়, কিন্তু দিনের সময় কোনো চিহ্নও পাওয়া যায় না। এটা কিসের লক্ষণ মনে করো? আমার তো ভূতের লক্ষণ মনে হচ্ছে। ভূতের ভয় প্যালেস থেকে ওই গুপ্ত রাস্তা দিয়ে বের হওয়ার পর থেকেই ভুলে গেছি আমি যে ভূতের জায়গা দিয়ে বের হতে হয় আমাকে। হ্যাঁ, সেটা তো বটেই। আমরা উত্তরের পুরো বন খুঁজে কোনো কিছু পেলাম না। অবশ্য লুসির এবং লুসানার সার্চ ম্যাজিক আমাদের কাজে দিয়েছে অনেক। এটার কারণে আমাদের হারতে হয়নি। কিন্তু দুঃখজনক জিনিস হলো কোনো কিছু আমরা পেলাম না। একটা লক্ষণ পাওয়ার আশা করেছিলাম, কিন্তু সেটাও হলো না। এখন তো রাতেই আমাদের দেখতে হবে। লোকদের মধ্যে আকাশে এমন এক আলো থাকে যেটা দেখার পর তারা অজ্ঞান হয়ে যায়। আমাদের রাতের সময় আকাশের দিকে না তাকিয়ে চলাচল করতেই হবে, এতে করে জ্ঞান হারানোর ভয় থাকবে না। আমরা আবার শহরের মধ্যে ফিরে গেলাম বন থেকে। মিনিস্টারের দেওয়া বাসার মধ্যে আমরা 4 জন ঢুকে গেলাম, কিন্তু ভিতরে প্রিন্সেসকে না পেয়ে অনেকটা শিহরিত হলাম, যেটা আমাকে ভালোই ভাবিয়ে তুলল। হয়তো আমাদের বের হওয়ার পর কেউ প্রিন্সেসকে আক্রমণ করেছে, কিডন্যাপ করেছে। প্রিন্সেস নিজের ইচ্ছা এই শহরে ঘুরতে বের হয়েছে, কিংবা সে ক্যাপিটালে চলে গেছে। কি হয়েছে আমি সঠিক বলতে পারছি না, তাই সোজা আমি মিনিস্টারের সাথে কথা বলতে লাগলাম। সে জানালো প্রিন্সেস শহরেই ঘুরছে।
তাই আমিও বের হলাম প্রিন্সেসকে খুঁজতে। যদিও বিরক্ত লাগে এসব কাজ, তারপরও তার গার্ড আমি আপাতত এই জার্নির জন্য। আমি বাইরে বের হয়ে খুঁজতে খুঁজতে পুরো সন্ধ্যায় করে ফেললাম। শেষমেশ একটা দোকানের বাইরে বসে তাকে একটা কেক খেতে দেখে অনেকটা খুশি হলাম। কেন জানি না, তার চেহারা এখন দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। হয়তো এই আগের স্পেলের কারণে, কিন্তু স্পেলটা তো সেটা চলে যাওয়ার কথা। হ্যারিকে জিজ্ঞেস করেছিলাম, ও জানিয়েছে ও স্বাভাবিক আছে এখন, কিন্তু আমার মনের খবর আমি বলতে পারছি না এখন। আমি কিছু না বোঝা শেষ প্রিন্সেসের কাছে চলে গেলাম। অবশ্য তাকে খুঁজে বিরক্ত ছিলাম এতক্ষণ, কিন্তু সেটা তো আর প্রিন্সেসকে বলা যায় না। যতই হোক, এটা আমার কাজ। প্রিন্সেস কেক খাওয়া শেষ করে হাঁটা শুরু করলো আমার দিকে, অনেকটা দূরে আমার বাসা থেকে। আর কিছুক্ষণের মধ্যে রাত হবে, আমাদেরকেও বের হতে হবে। তাই আমি তাড়াতাড়ি করছি, কিন্তু প্রিন্সেস এলিনা আস্তে আস্তেই হাঁটছে। আমি নীরব না থেকে প্রশ্ন করলাম, প্রিন্সেস এলিনা? হ্যাঁ জ্যাক, বলো। আপনি এর আগে আমাকে বলেছিলেন আপনি টেলিপোর্টেশন স্পেল ব্যবহার করতে পারেন না, কিন্তু রাজা বলল আপনি পারেন। সেদিন মিথ্যা বলেছিলেন কেন? কিছু কিছু মিথ্যা বললে সমস্যা হয় না। একজন প্রিন্সেস হয়ে মিথ্যা আপনার মুখে মানায় না, একজন রয়্যাল গার্ড হিসেবেও মিথ্যা তোমার মুখেও মানায় না। আমি কি মিথ্যা বললাম আপনাকে? আমাকে নয়, পুরো রয়্যাল প্যালেসকে মিথ্যা বলে আসছো তুমি। আমি বুঝতে পারছি না। গুপ্ত রাস্তা, ব্ল্যাক ড্রাগন, ওদের পরিচয় আমার কাছে লুকানো, ইত্যাদি ইত্যাদি কথা। ও, তাহলে আপনি আমাদের কথা শুনেছেন? হ্যাঁ বাবা, শুধু ওই তিনজনের উপরে সন্দেহ করেছিল, তাই আমাকে সেটা নিশ্চিত করার জন্য পাঠায়। তবে আমি আশা করিনি তুমিও তাদের অংশ। তাহলে কি বলে দিবেন? সেটা বলতে চাইলে তো বলেই দিতাম, কিন্তু আমি কারণ জানতে চাই। কেন একজন রয়্যাল গার্ড হয়ে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছো? আমার মাথা কাজ করছে না। আমি সব দিক দিয়ে সিরিয়াস ছিলাম, কিন্তু প্রিন্সেস এলিনা এত চালাক হবে সেটা আমি বুঝতে পারিনি। প্রশ্ন হলো, সে কিভাবে শুনলো? আমি শিওর ছিলাম সে ওইখানে ছিল না, আর টেলিপোর্ট হয়ে আমাদের আশেপাশে আসেনি। তাহলে এসব শুনলো কিভাবে? সব মিস্ট্রি হয়ে গেল। কিন্তু আমি বিষয়টা ছোটভাবে নিতে পারবো না। আমাকে এটার সম্পর্কে কিছু করতে হবে, হোক সে প্রিন্সেস। যদি তাকে হত্যা করে আমার বন্ধুদের নিরাপদ রাখা যায়, আমি সেটা করতেও দেরি করব না। তাহলে আমাকে হত্যা করার চিন্তা করছো? কি বলছেন প্রিন্সেস? হাত কাঁপছে বারবার তোমার, আর জোরালো করে মুঠো ধরে রাখছো। মানে রাগ হচ্ছে তোমার, আর এর মানে আমাকে হত্যার চিন্তা করা হচ্ছে? প্রিন্সেস কি সব আজব বলছেন? জ্যাক, আমি কোনো কিছু আজব কথা বলছি না। প্রিন্সেস সোজা আমার হাত ধরলো আর আমাকে সহ টেলিপোর্ট করে পাশের বাসার ছাদের উপরে আনলো। প্রিন্সেস আমার হাত ধরায় আমার হার্টবিট অনেকটাই বেড়ে গেল। একটা দেয়াল রয়েছে ছাদের উপরে, যেটার পিঠে আমি পিঠ মিশিয়ে দাঁড়ালাম হার্টবিট বাড়ার কারণে। আর প্রিন্সেস এলিনা আমার মাথার পাশ দিয়ে তার দুই হাত দেয়ালে দিয়ে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এখন আমার প্রশ্নের উত্তর দাও তুমি। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।